ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, ইরানের এই রকেট লঞ্চার সিস্টেমগুলো যেই সমস্ত লোকেশনে ছিল, সেই লোকেশনগুলোকে সঠিকভাবে সেই লোকেশনগুলোকে টার্গেট করার পেছনে যে সফটওয়্যারগুলো কাজ করেছে, গতকালকে একটা খবর বেরিয়েছে যে সেই সফটওয়্যারগুলো মূলত ভারতের সফটওয়্যার। ভারতের সফটওয়্যার এরকম যে ইরানের উপরে যখন ব্যাপক পরিমাণে নিষেধাজ্ঞা ছিল, ইরানের সামনে কোনো বড় দেশ, কোনো মুসলিম দেশ আগায়নি, তখন ভারত এগিয়ে এসেছে এবং ভারত থেকে ব্যাপক পরিমাণে ইঞ্জিনিয়ার ইরানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রজেক্টে কাজ করেছে এবং ইরান অন্য কোনো দেশ থেকে এই সফটওয়্যারগুলো নিতে পারেনি, তারা ভারত থেকে নিয়েছে। পরবর্তীতে এখন যে রিপোর্টগুলো বেরিয়ে এসেছে সেগুলোতে দেখা গেছে যে এই ভারত থেকে আসা সফটওয়্যারগুলো মূলত মেড ইন কোনো ভারত কোম্পানির নাম হলেও আসলে সেগুলো ওই ভারতের কোম্পানিটি ইসরায়েলের কাছ থেকে নিয়ে ভারতের নাম দিয়ে ইরানে বিক্রি করেছে এবং সেগুলো বেশিরভাগই মোসাদের এজেন্টদের মাধ্যমে এসেছে। এবং যেই সমস্ত ইঞ্জিনিয়াররা এইসব সফটওয়্যারগুলোতে বা এই সমস্ত প্রজেক্টগুলোতে কাজ করেছে ভারতীয়, তারাও বেশিরভাগ মোসাদের এজেন্ট ছিল বলে কিছু কিছু খবর এসেছে। এখন এটার বাস্তবতাটা কত জানি না, তবে ইরানের সাথে ভারতের সাথে ইসরায়েলের যে সম্পর্ক, ভারতের সাথে ইসরায়েলের যে পরিমাণ, মানে এই যুদ্ধ চলাকালীন সময়েও পুরোপুরি অন দ্য সাপোর্ট ভারতের গণমাধ্যম, ভারতের সরকার, ভারতের এস্টাবলিশমেন্ট দিয়েছে, তাতে মনে করা হতে পারে যে আসলে এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ইরান এটা নিয়ে নতুন করে ভাবছে। ইরানের বন্ধুকে, ইরানের বন্ধু ভারত, ইরানের বন্ধু রাশিয়া, ইরানের বন্ধু চীন, এই তিনটি দেশ মূলত মুসলিম দেশের রাষ্ট্র হিসেবে কেউ এরকম ভাবে পাশে দাঁড়ায়নি। কিন্তু এখন দেখা গেছে যে ভারতের এই তথ্যগুলো বেরিল। এবারে রাশিয়ার ব্যাপারে অনেকগুলো তথ্য এখন নতুন নতুন আসছে যে ইরান রাশিয়ার কাছ থেকে বহুদিন ধরে S-400 চেয়েছিল, কিন্তু S-400 রাশিয়া ইরানকে বিক্রি করেনি। আবার ইরান রাশিয়ার কাছ থেকে রাশিয়ার Su-34 বা 35 এই যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করেছে, কিন্তু যুদ্ধ বিমান দিচ্ছে না। যদি আমি এটা বলেছি যে একটা যুদ্ধ বিমান কেনার চুক্তি করলেই সাথে সাথে দেওয়ার মতো পরিস্থিতি না, সেটার জন্য সময় লাগে, কিন্তু কিছু কিছু খবরে এসেছে যে একটা চুক্তি করলে বা একটা মেমোরান্ডাম সাইন হলেও তারপরেও এই ক্ষেত্রে রাশিয়া খুব দ্রুত আগাচ্ছে না, যে কারণে ইরানের সাথে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে অনেকটা ইরান সন্দিহান এবং সেটার পেছনে রাশিয়ার সরকারের মধ্যে ইহুদি বড় একটা লবি কাজ করছে বলে ইরান মনে করছে। তাহলে কার সাথে ইরানের সম্পর্ক হবে? ইরানের সম্পর্ক চীনের সাথে। আজকে কিছু খবর বেরিয়েছে, খবরগুলো বেশিরভাগ হচ্ছে রাশিয়ান মিডিয়াতে এসেছে যে ইরান চীনের সাথে চুক্তি করেছে, ইরান চীনের সাথে চুক্তি করেছে চীন থেকে কমপক্ষে 40টা চেংডু J-10C নামক যুদ্ধ বিমান কেনার, যে যুদ্ধ বিমানগুলো হচ্ছে বহুমাত্রিক কর্মকাণ্ড করতে পারে, মাল্টি রোল ফাইটার। শুধুমাত্র এই যুদ্ধ বিমান নেই, এর সাথে সাথে HQ-16 মিসাইল ডিফেন্স সিস্টেমও, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমও কেনার চুক্তি করেছে। সেগুলো আগামী বছর আসবে, আগামী বছর থেকে সেগুলো সাপ্লাই দেওয়া হবে, এরকম বিভিন্ন ধরনের খবর আছে। এখনো পর্যন্ত এই দুই দেশের গুরুত্বপূর্ণ কোনো মিডিয়াতে এই খবরটি আসেনি, না চীনের মিডিয়াতে আসছে না ইরানের মিডিয়াতে আসছে, যে কারণে এর বাইরের মিডিয়াগুলো এই খবরটি প্রচার করেছে যে ইরান চীনের দিকে হাঁটছে অস্ত্রের ক্ষেত্রে। ইরান মূলত রাশিয়ার দিকে হাঁটছিল, কিন্তু রাশিয়ার কাছ থেকে সেই সাপোর্টটি পায়নি, এরকম কিছু খবর। এবারে ইরানের সাথে এই যে আফগানিস্তানের কিছু বিষয়, ইরানে যে সমস্ত মোসাদের এজেন্ট বলে যাদেরকে ধরা হচ্ছে, এদের বেশিরভাগ বা এদের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আফগান অরিজিন, মানে আফগানিস্তানের নাগরিক। তারা বিভিন্ন সময় ইরানে এসেছে বিভিন্ন কারণে। তাদেরকে ইরান এক সময় আফগানিস্তান এবং পাকিস্তান থেকে শিয়া জনগোষ্ঠীকে নিয়ে এসেছিল, শিয়া যুবকদেরকে নিয়ে এসেছিল। ফাতেমিয়ুন এবং জয়নবিয়ুন দুইটা ব্রিগেড করেছিল এবং সেগুলোতে তাদেরকে যুক্ত করে তারপরে সিরিয়াতে যুদ্ধ পরিচালনা করেছিল। তারা সিরিয়াতে ব্যাপক পরিমাণে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে বিভিন্ন ধরনের রিপোর্টে এসেছে। এই ফাতেমিয়ুন আর জয়নবিয়ুন পাকিস্তানের এবং আফগানিস্তান থেকে নিয়ে আসা শিয়া মতবাদে বিশ্বাসী যুবকদেরকে, তারা এখানে জিহাদ করতে এসেছিল। তাদের মধ্যে থেকে একটা অংশ
পরবর্তীতে ইরানে চলে যায়, ইরানে বিভিন্ন অংশ থাকে। আজকে ইরানের পুলিশ কি বলে, একটা ফ্যাক্টরি, গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টরি দেয়াল টপকিয়ে ভিতরে ঢুকে দেখেছে যে সেখানে তারা ড্রোন তৈরি করছে এবং সেই ড্রোন গুলো মূলত ইসরায়েলের জন্য তৈরি করছে এবং ধারণা করছে যে এটা যারা করেছে তারা মোসাদের এজেন্ট, এবং যারা ওই ড্রোন ফ্যাক্টরির মূলত হর্তাকর্তা সবকিছু করছে তারা যে কয়জনকে ধরতে পেরেছে ইরানের পুলিশ, তারা সবাই হচ্ছে আফগানিস্তানের নাগরিক। এই ঘটনাগুলো ঘটছে। তুরস্ককে ইউরো ফাইটার দিতে প্রস্তুত ইউরোপ। এই কথাটি কে বলেছে? এই কথাটি বলেছে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে এসেছে। তুরস্কে এসে তুরস্ক সফর করে তারপরে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ইউরোফাইটার যেই দেশগুলো তৈরি করছে সেই দেশগুলোর মধ্যে ব্রিটেন আছে, জার্মানি আছে, আরো কয়েকটা ইউরোপীয় দেশ আছে, সবাই মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তুরস্কের কাছে ইউরোফাইটার বিক্রি করবে। এর আগে প্রায় 2 বছর ধরে জার্মানি এই ইউরোফাইটার বিক্রির বিরুদ্ধে ভেটো দিয়ে এসেছিল যে না, আমরা বিক্রি করব না। কেন? কারণ হচ্ছে সেখানে পিকেকে এর উপরে আক্রমণ করবে এটা দিয়ে তুরস্ক। এখন পিকেকে এর উপরে, পিকেকে কে নিয়ে আমেরিকা বেশি সাপোর্ট দিত, এখন আমেরিকা সেখান থেকে দূরে সরে যাওয়ার কারণে হয়তো দেখা গেছে যে জার্মানিও সেখান থেকে দূরে সরে যাচ্ছে। আর এদিকে আমেরিকার তুরস্কে নিযুক্ত যে রাষ্ট্রদূত তিনি বলেছেন গতকালকে তুরস্কের একটা সংবাদ মাধ্যমে যে আমেরিকার সাথে তুরস্কের F-35 যুদ্ধ বিমান নিয়ে যে একটা টানাপোড়েন ছিল, যে তুরস্ককে F-35 যুদ্ধ বিমান প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয়েছে। তুরস্ক বলছে সেখানে তার $1 বিলিয়ন বেশি দেয়া আছে এবং সেটার ক্ষেত্রে যুক্তি দেখিয়েছে যে S-400 তুরস্ক ব্যবহার করছে। তুরস্ক বলছে যে S-400 এর বিষয়টি সম্পন্ন হয়ে গেছে, এটা নিয়ে আর আমেরিকার সাথে কোনো ঝামেলা নাই। এখন তুরস্ক F-35 যুদ্ধ বিমান প্রজেক্টে কিভাবে ফিরে আসতে পারে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আমেরিকার রাষ্ট্রদূত বলছে যে এবছরের শেষ নাগাদ, মানে আগামী 5-6 মাসের মধ্যে এটা নিয়ে একটা সমাধানে আসবে এবং সেক্ষেত্রে হয়তোবা ইতিবাচক কিছু জিনিস আসতে পারে। এই যে সব ঘটনা, হ্যাঁ, এর বাইরে আফ্রিকায় প্রায় অনেকগুলো দেশে হঠাৎ করে, মানে গত 1-2 সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে যে হঠাৎ করে সেখানে মনে হচ্ছে যে অদৃশ্য কোনো হাত নিচ থেকে এরকম করে নাড়ছে এবং সেখানে উত্তাপ ছড়াচ্ছে। প্রায় প্রত্যেকটা দেশই হচ্ছে সেনাবাহিনীর সাথে বিভিন্ন দেশের যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের সাথে ব্যাপক পরিমাণে লড়াই চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো হঠাৎ করে হচ্ছে মাথা চড়া দিয়ে উঠছে এবং তারা আক্রমণ করছে। এটার পেছনে অন্য কোনো কারণ আছে আমার কাছে মনে হয়, যে আফ্রিকা থেকে ইউরোপ এবং পশ্চিমা বিশ্ব যেভাবে দূরে সরে দেয়া হচ্ছিল বা সরে যাচ্ছিল, সেখানে নতুন করে আনার জন্য আফ্রিকায় বড় ধরনের গ্যাঞ্জাম দরকার এবং সেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেমন ধরুন রুয়ান্ডার সাথে ডেমোক্রেটিক কঙ্গোর মধ্যে যে ঝামেলাটা হয়েছিল, আমেরিকা সেই ঝামেলা মিটিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু সেখানে সে এখন এই 2 দেশে ব্যাপক পরিমাণে বিশেষ করে ডেমোক্রেটিক কঙ্গোতে তো প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে, এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। সেই খনিজ সম্পদ নিয়ে আমেরিকার যে সেগুলোর উপরে চোখ এবং সেগুলো যে সে বিভিন্নভাবে বিভিন্ন চুক্তির মাধ্যমে নিতে চাইছে সেটা স্পষ্ট এবং সেদিকে আগাচ্ছে। এরকম ভাবে আরো অনেক দেশের এই খনিজ সম্পদের দিকে আমেরিকা আগাচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন এই যে বিষয়গুলো আর মধ্যপ্রাচ্যের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো দেখলে যেটা মনে হয় যে মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো একটা সময় পরে গিয়ে থেমে যাবে, সাময়িক হলেও থেমে যাবে এবং সেই থেমে যাওয়ার পরে যেই সমস্ত দেশ, একেবারে শুরু থেকে বলে এসেছিলাম, যেই সমস্ত দেশ চুপ থেকেছে, চুপ ছিল, চুপ থাকবে, তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করবে কে? বর্তমান যে দাজ্জাল আছে, সে দাজ্জালের কাজ কি? তুমি যদি আমার পক্ষে থাকো আমি দুনিয়াতে তোমার জান্নাত দেবো, তুমি যদি আমার বিপক্ষে থাকো আমি দুনিয়াতে তোমার জন্য জাহান্নাম বানিয়ে দেবো। সেটা হচ্ছে এবং সেটা হবে।